পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ, ইরানের আইআরজিসি, ইয়েমেনের হুতি ও ইরাকের মিলিশিয়া বাহিনী সহ অন্যান্য মুসলিম দেশের প্রক্সি বাহিনীগুলো। তবুও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। শেষ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদেই পা দিলেন ইরান। এদিকে ইসরায়েলকে ঘায়েল করতে পরাশক্তি হিসাবে কাজ করছে তুরস্ক। এবার লেবাননকে সহায়তার প্রতিশ্রুতি রাশিয়া ও চীনের। ইসরায়েলের সঙ্গে আমেরিকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে বদ্ধপরিকর এই বাহিনীগুলো। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হটল ইসরায়েলি বাহিনী। এরপরেই জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনে লেবাননের পাশে থাকার ঘোষণা শক্তিশালী দুই মুসলিম দেশ মিশর ও সৌদি আরবের। পরেই জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ইরানের। এরপরেই জানিয়ে দিব এক গুরুত্বপূর্ণ সংবাদ, ইসরায়েলে হামলা চালিয়ে নেতানিয়াহুর ফাঁদে পা দিল ইরান। এরপরেই থাকবে সিএনএন এর প্রতিবেদন, আগ্রাসী আচরণে চড়া মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে। এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্বের বুক থেকে ইহুদিবাদীদের আধিপত্য চিরতরে মুছে দিতে চীন ও রাশিয়াকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হটল ইসরায়েলি বাহিনী। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের উদাইসা শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহ সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে তাদের উপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে, ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের বেশ কয়েকজন হতাহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা আবার আগ্রাসন শুরুর চেষ্টা করছে এবং হিজবুল্লাহর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। প্রতিবেদনে বলা হয়েছে এই সংঘর্ষে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। এর আগে গত বুধবার এএফপির এক প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের 3টি ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে। ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে তারা রকেট সহ 3টি মারাকোভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এসব ট্যাঙ্ক মারুন আল রাশ গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। এলাকাটিতে সকাল থেকেই ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয়ে আসছে। এরও আগে লেবাননের সীমান্তবর্তী ওদাইসা শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম। এতে ইসরায়েলের 2 সেনা নিহত এবং 18 জন আহত হন। প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করে প্রশিক্ষিত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে লেবাননের পাশে থাকার ঘোষণা মিশর ও সৌদি আরবের। ইসরায়েলের আগ্রাসনে লেবাননের অবনতিশীল পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলটি। 2 মন্ত্রী অবিলম্বে লেবানন এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। এছাড়া চলমান পরিস্থিতিতে লেবাননের জনগণের পাশে সমর্থন ব্যক্ত করেছে তারা। একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। ফোনালাপে সৌদি এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসরায়েলি অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চলমান সংকটে লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে 2 কূটনীতিক। প্রতিবেদনে বলা হয়েছে 2 নেতা লেবাননকে কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে প্রয়োগ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আন্তর্জাতিক সমর্থন দিয়ে কার্যকরভাবে সংকট মোকাবেলা করা সম্ভব বলে মত দেন তারা। বিবৃতিতে বলা হয়েছে 2 মন্ত্রী লেবাননের জনগণকে মানবিক সহায়তা প্রদানের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে প্রভাবিত করবে এমন কোনো ব্যবস্থা বা ব্যবস্থার বিরোধিতা পূর্ণ ব্যক্ত করেছেন।
উভয় পক্ষই লেবানন ও গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে। গাজা যুদ্ধের মধ্যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লেবাননে অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। দুই মন্ত্রীর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেবানন এবং গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান। যৌথ ফোনালাপে আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখা এবং আরব অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের কারণে সৃষ্টি চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সৌদি আরব এবং মিশর প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ইরানের। নির্বিচারে ইসরায়েলি বিমান হামলার মধ্যে বৈরুত সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈরুতে লেবানন সংসদের স্পিকার নাবি বৈরির সঙ্গে বৈঠক করেন ওই কূটনৈতিক। মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য শীর্ষ নেতার মৃত্যুতে সমবেদনা জানাতে মূলত বৈরুতে গেছেন আরাকচি। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। লেবানন সংসদের স্পিকার নাবি ইরান সমর্থিত হিজবুল্লাহর গোষ্ঠীর মিত্র হিসাবে বিবেচিত। বৈঠকে বেরি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পদক্ষেপের প্রশংসা করেন। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে লেবানিজ জাতির অক্লান্ত ও সংকল্পের উপর জোর দেন তিনি। বৈঠকে আরাকচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে লেবাননের পাশে থাকবে ইরান। এছাড়া ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতেও ইরানের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইরানের শীর্ষ কূটনৈতিক ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে ইসলামী দেশগুলোকে আরও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। আরাকচি আরও বলেন, লেবানন এবং অন্যান্য ইসলামিক দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা থেকে বিরত থাকার জন্য ইসলামিক ও আরব দেশের নৈতিক, ইসলামী ও আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ইসরায়েলে হামলা চালিয়ে নেতানিয়াহুর ফাঁদে পা দিল ইরান। শেষ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁদেই পা দিয়েছে ইরান। 2 মাস আগে থেকে ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছিল তেহরান, কিন্তু ইসরায়েলকে কিছুই করেননি দেশটি। উল্টো ইরানের নীরবতার সুযোগে লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এবার আর চুপ করে বসে থাকতে পারেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি। গেল এপ্রিলের পর 1 অক্টোবর কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানের মাটি থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। মঙ্গলবারের ওই হামলায় প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। বলা হচ্ছে বেশিরভাগই সাফল্য পেয়েছে দেশটি, কিন্তু ইসরায়েল আগে থেকেই এমন হামলার জন্য প্রস্তুত ছিল বলা হয়। এই হামলা ইসরায়েলের জন্য পোয়াবারও হয়েছে। প্রথমে যোগাযোগের ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে লেবাননকে অস্থির করে তোলে ইসরায়েল। তারপর লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি এলাকায় একটি আবাসিক ভবনের নিচে আন্ডারগ্রাউন্ডে ছিল ওই সদর দপ্তর। সেখানে বাংকার ব্লাস্টার বোমা ফেলে গুড়িয়ে দেওয়া হয়। নিহত হন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ। অল্পের জন্য বেঁচে যান গ্রুপটির শীর্ষ কয়েকজন নেতা। এরপর পাল্টা জবাবে ইসরায়েলে হামলা করে বসেন ইরান। হামলা করা হয় লেবানন, ইরাক ও ইয়েমেন থেকেও। চতুর্দিক থেকে চালানো হামলায় বেশ ভালোভাবেই সামাল দিয়েছে ইসরায়েল, কিন্তু এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলও কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকরা বলছে, বল এখন ইসরায়েলের কোর্টে। ইরানি হামলা চালানোর এমনই একটি উপলক্ষ খুঁজছিল ইসরায়েল। তেল আবিবকে সেই সুযোগ করে দিয়েছে তেহরান। শোনা যাচ্ছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছে ইসরায়েল, তবে তাতে সম্মতি নেই যুক্তরাষ্ট্রের। বরং যুক্তরাষ্ট্র চায় ইরানের অর্থনীতির কোমর ভেঙে দিতে। সেক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল লক্ষ্য করে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের কথা নাও শুনতে পারে নেতানিয়াহু। ইরান গোপনে যেসব অঞ্চলে পরমাণু কর্মসূচি চালাচ্ছে সেগুলোকে টার্গেট করতে পারে ইসরায়েল। এতে এক ঢিলে 2 পাখি মারা যাবে। সামরিক শক্তিতে ইরান যেমন পিছিয়ে যাবে, তেমনটি অর্থনৈতিকভাবেও বড় ধাক্কা খাবে দেশটি। তাছাড়া পরমাণু কর্মসূচি ব্যর্থ হলে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য মোটেও হুমকির কারণ হবে না। এদিকে আগ্রাসী আচরণের চড়া মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে। অবরুদ্ধ গাজায় দীর্ঘ প্রায় 1 বছরের হত্যাযজ্ঞ চলাকালে এবং ইসরায়েলের ক্রেডিট রেটিং পুনরায় কমানোর পরও সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল দাবি করেন যে অর্থনীতি চাপের মুখে থাকলেও এখনও স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল যুদ্ধের বোঝা বহন করছে। এ বিষয়ে ইসরায়েলি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর
কার্নিট সিএনএনকে বলেন, যুদ্ধ আরও তীব্র হলে তা অর্থনৈতিক কার্যকলাপ ও প্রবৃদ্ধির উপর আরও বেশি প্রভাব ফেলবে। চলমান এই যুদ্ধ গাজার পরিস্থিতিকে অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে চরম সংকটে ফেলে দিয়েছে। ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের পশ্চিম তীরও দ্রুত অর্থনৈতিক পতনের মুখে রয়েছে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষের কারণে লেবাননের অর্থনীতিও এবছর ৫% সংকুচিত হতে পারে বলে জানিয়েছে ফিস সলিউশন এর মালিকানাধীন বিএমআই নামক একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান। অন্যদিকে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের খরচ প্রায় $৬৬ বিলিয়ন পৌঁছাতে পারে, যার মধ্যে সামরিক খরচ এবং উচ্ছেদ হওয়া ইসরায়েলি নাগরিকদের জন্য আবাসন খরচ অন্তর্ভুক্ত। আর এই খরচ ইসরায়েলের জিডিপির প্রায় 12%। যদিও স্টোরিজ বলেছেন যে নেতানিয়াহু সরকার তার দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবে, তবে অর্থনীতিবিদরা উদ্বিগ্ন যে চলমান যুদ্ধের ক্ষয়ক্ষতি দীর্ঘস্থায়ী হবে। এ বিষয়ে ইসরায়েলের সাবেক গভর্নর, যুদ্ধের জন্য বিনিয়োগ কমানো হলে প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়, যদি ইসরায়েল সরকার গাজা ও লেবানন থেকে তার বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়, তাহলে দেশের অর্থনীতি আরও দুর্বল অবস্থানে পৌঁছাবে। এদিকে গাজা ও লেবাননে চলমান যুদ্ধের কারণে প্রযুক্তি, কৃষি, নির্মাণ এবং পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সূত্র আল মায়াদিন। চীন রাশিয়াকে টেক্কা দিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম মুসলিম দেশ তুরস্ক। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও চীনকে টেক্কা দিতে চায় তুরস্ক। এজন্য আফ্রিকার বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করতে মরিয়া প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে মহাদেশটিতে চীন ও রাশিয়ার শক্তিশালী উপস্থিতি থাকার কারণে তুরস্কের জন্য কাজটি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আফ্রিকা মহাদেশে তুরস্কের কৌশলগত অবস্থান বাড়াতে সম্প্রতি আঙ্কারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তুরস্কের বাইরে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ও প্রতিরক্ষা ইস্যুতে কয়েকটি চুক্তির পর মোগাদিশু তুরস্কের সেনাবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। ইতোমধ্যে সোমালিয়া আফসোর তেলের খনি সন্ধান ও সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সেখানে একটি নতুন মিসাইল পরীক্ষা কেন্দ্র চালুর চেষ্টা করছে এরদোয়ান। অনেক আগে থেকেই আফ্রিকান ইনিশিয়েটিভ পলিসি গ্রহণ করার মাধ্যমে অঞ্চলটিতে বাণিজ্যিক, কূটনৈতিক ও নিরাপত্তা চুক্তিগুলো দৃঢ় করার উদ্দেশ্যে কাজ করছে তুরস্ক। এই নীতির অধীনে অর্থনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে এরদোয়ান সরকার বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। বাজারের পণ্যের চাহিদা ও ব্যবসায়িক লাভের কারণে আফ্রিকা মহাদেশ তুরস্কের ব্যবসায়ীদের কাছে বেশ আকর্ষণীয়। তবে মহাদেশটির বাজারে তুরস্ককে লড়াই করতে হচ্ছে রাশিয়া, চীন সহ মস্কো ও বেইজিংয়ের শক্তিশালী অবস্থানের পরও জুলাই মাসে তুরস্কের জ্বালানি মন্ত্রী সোমালিয়ার সাথে একটি হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি সই করেন। সোমালিয়া উপকূলের 3টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের একচেটিয়া সুযোগ পেয়ে যায় তুরস্ক। চলতি বছরে সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ অথবা অক্টোবরের শেষ নাগাদ এই অঞ্চলে অনুসন্ধান জাহাজ পাঠাতে পারে আঙ্কারা। শুধু তাই নয়, তুরস্ক আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশের জন্য নিজেদের একটি প্রধান নিরাপত্তা অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। দেশটির সংসদ সম্প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সোমালিয়া 2 বছরের জন্য সামরিক বাহিনী মোতায়েনের আইন অনুমোদন করেছে। আফ্রিকা মহাদেশে তুরস্কের নতুন এই উত্থানে মাথা ব্যথা বাড়ছে চীন ও রাশিয়ার।